মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তুরস্কের ইস্তাম্বুল থেকে আমাদের সঙ্গে সরাসরি অনলাইনে যুক্ত হচ্ছেন গেলিসিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। জনাব ডক্টর রহমতুল্লাহ, আপনাকে স্বাগত। আমরা রিপোর্টে আমাদের দর্শকদের দেখছিলাম বা আমরা পড়েছি যে মধ্যপ্রাচ্যের ২৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এটির ব্যাপারে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? হরমুজ প্রণালী এবং খার্গে দুই অঞ্চল দখলে নিতে বা সেখানে প্রভাব তৈরি করতে এই মুভটা নিল কিনা ইউএসএ? ২০০০ সৈন্যের নতুন মোতায়েন হবে, এক্ষেত্রে যুদ্ধ জাহাজ এখানে পাঠানো হবে। যেটি দেখা যাচ্ছে সেটি হলো হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুদ্ধটি সামনের দিকে আগাবে। কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যেহেতু ইরানের কাছে এবং ইরান যেহেতু এই মুহূর্তে হরমুজ প্রণালীকে বন্ধ করে রেখেছে, সেহেতু বিশ্বে একটি চাপ তৈরি হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটি চাপ তৈরি হয়েছে যে বিশ্বে জ্বালানি সংকট শুরু হবে, বিশ্বে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, দ্রব্যের দাম বেড়ে যাবে এবং এর প্রভাব সারা দুনিয়ায় পড়বে। ফলে ট্রাম্প চাচ্ছেন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে হরমুজ প্রণালীকে ইরানের প্রভাব মুক্ত রেখে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং প্রয়োজনে ইরানকে এই প্রণালীতেই চাপে রাখা। যেমন আজকে খার্গে যে অভিযান পরিচালনা করা হয়েছে, সেটি হলো ইরানের ৯০% তেলের রপ্তানি কেন্দ্র। যদি এই দ্বীপটি ইরানের হাতছাড়া হয়ে যায় তাহলে ইরানের অর্থনীতি ধসে পড়বে এবং ইরান আত্মসমর্পণে বাধ্য হবে অথবা যেকোনো সমঝোতায় আসতে বাধ্য হতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আরেকটি দ্বীপে হামলা করা হয়েছিল, পানির শোধনাগারে, যেখানে ওই অঞ্চলের মূল পানির কেন্দ্র ওইটি ছিল। সেটি ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হয়। সুতরাং এই মুহূর্তে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুদ্ধটি এগিয়ে যাচ্ছে বলে মনে হয়, যেহেতু জ্বালানি একটি বড় দিক এবং এটিকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনীতি ঘুরছে, সেহেতু ট্রাম্পের এই সিদ্ধান্তে ইরানকে চাপে রাখার জন্য, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ মুক্ত রাখার জন্য, যুদ্ধের বাহিরে রাখার জন্য ট্রাম্প এই সামরিক অভিযান পরিচালনা করছেন বলে মনে হয়। এমনও হতে পারে যে নতুন এই সেনারা হরমুজ প্রণালীতে যে ইরানের সীমান্তগুলো রয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালীর পার্শ্ববর্তী শহরগুলোতে কিছুদিন গেলে যদি যুদ্ধের কোনো পরিবর্তন না আসে তাহলে হয়তো কিছু স্থল অভিযানের সম্ভাবনাও তৈরি হতে পারে। ট্রাম্পের এই মুহূর্তে এই সিদ্ধান্তটি এটাই দেখিয়ে দেয় যে তিনি প্রাথমিক অভিযানে ব্যর্থ হয়ে দ্বিতীয় একটি ধাপে এসেছেন, যে ধাপে সমুদ্র থেকে ইরানের প্রতি চাপ তৈরি করা, ইরানের তেল শোধনাগারগুলোকে দখল করা, ইরানের যে পানি শক্তি রয়েছে, অর্থাৎ পানির জন্য যে ইরানের প্রয়োজনীয়তা রয়েছে, সেটিকে এই মুহূর্তে চাপে রেখে ইরানকে আত্মসমর্পণে অথবা সমঝোতায় আসতে বাধ্য করাই আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তের একটি দিক। জনাব রহমতুল্লাহ, আমরা একটু জানতে চাই যে এই যে স্থল অভিযানের দিকে যদি এগোই, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য কি কি ঝুঁকি আছে, আবার একইভাবে ইরানের জায়গা থেকেও ঝুঁকি আছে কিনা? সঙ্গে সম্পূরক আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আমরা দেখছি বিভিন্ন নন স্টেট যে ফ্যাক্টরগুলো, হিজবুল্লাহ কিংবা ইসলামিক রেজিস্ট্যান্স, তারাও এই যুদ্ধের কিন্তু জড়িয়ে পড়েছে, হামলা করছে প্রতিপক্ষকে। সব মিলিয়ে এই দীর্ঘমেয়াদে যুদ্ধ চলার সম্ভাবনা আরও প্রগাঢ় হচ্ছে কিনা? আসলে ইরানকে যেভাবেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দমন করতে চায়, এটি হলো মূল কথা। ইরানের যে বর্তমান ইসলামী বিপ্লবের শক্তি রয়েছে ক্ষমতায়, তাদেরকে যেভাবেই হোক তারা রাজনীতি থেকে দূরে সরাতে চান। তাদের মূল উদ্দেশ্য এটি এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রাথমিক অভিযানে তারা ব্যর্থ হয়েছেন। ইরান শক্তভাবে নিজেকে ধরে রেখেছে এবং প্রতি উত্তর দিচ্ছে। ফলে সমুদ্র সীমায় যুদ্ধটিকে এনে ইরান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই এখন তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। আপনারা দেখেছেন যে ইরান ইতিমধ্যে এই হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে। সুতরাং ট্রাম্প এর বিরুদ্ধে একটি নতুন পদক্ষেপ নিয়ে এই অঞ্চলে হরমুজ কেন্দ্রিক যুদ্ধটিকে প্রসারিত করবেন। স্থল সীমায় যদি অভিযান শুরু হয় তাহলে এটি অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করবে, কারণ ইরান কখনোই স্থল অভিযানে কোনো শক্তির কাছে মাথা নত করেনি। ফলে এই মুহূর্তে আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্র স্থল অভিযানে যায় তাহলে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য এটি পরাজয় বহন করে নিয়ে আসবে। আমার কাছে মনে হচ্ছে খুব সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্র স্থল অভিযানে যাবে না, কিন্তু হরমুজকে নিয়ন্ত্রণ করার জন্য
সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, বিশেষ করে হরমুজের যে দ্বীপগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার একটি বড় ডক্টর ইচ্ছা রহমতুল্লাহ, ট্রাম্প। বিষয়টি একেবারে পরিষ্কার। আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি তুরস্কে আছেন এই মুহূর্তে, এবং তুরস্ককে ধারণা করা হচ্ছে বা অনেকে বলছেন তুরস্ক এখানে মধ্যস্থতায় একটা ভালো ভূমিকা পালন করতে পারে, যেহেতু তারা দুই পক্ষের সঙ্গে তাদের এক ধরনের ভালো সম্পর্ক রয়েছে। সেই জায়গায় তুরস্কের জায়গা থেকে কি দেখছেন, তারা কি আসলে এই ব্যাপারে প্রোগ্রেসিভ কোনো ভূমিকা নেবে? তুরস্ক শুরু থেকেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশটি হবে, অর্থাৎ ইরানের পরে, তার মধ্যে তুরস্ক অন্যতম। মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুরস্ক আরো ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইরানের যদি ইসরায়েলের হাতে পতন হয়, যদি ইরানের এই রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তাহলে পরবর্তীতে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটি সবাই মনে করছেন। ফলে তুরস্ক এই মুহূর্তে কূটনৈতিকভাবে দুই পক্ষকে একত্রিত করে, অথবা তৃতীয় পক্ষ হিসেবে তুরস্ক এবং আঞ্চলিক যে দেশগুলো রয়েছে তারা একত্রিত হয়ে কূটনৈতিক আলোচনার দিকে জোর দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তুরস্কের আকাশসীমায় 3টি মিসাইলকে ধ্বংস করা হয়েছে। তুরস্ক এই বিষয়ে বড় কোনো সিদ্ধান্তে এখনো যায়নি, কারণ তুরস্ক মনে করছে যে এই যে মিসাইল হামলাগুলো হচ্ছে তুরস্কের দিকে কেন্দ্র করে, এটি হয়তো কোনো ভুল কোনো সিদ্ধান্ত অথবা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে করা হচ্ছে। সুতরাং তুরস্ক এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং তুরস্ক চাচ্ছে যে এই সমস্যার কূটনৈতিক সমাধান হোক, কারণ রাজনৈতিকভাবে, সামরিকভাবে যদি এই সমস্যায় আরো দীর্ঘমেয়াদী একটি যুদ্ধ চলতে থাকে, তাহলে এটি তুরস্ককে মারাত্মকভাবে প্রভাবিত করবে এবং এই যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ফলে তুরস্ক এবং পার্শ্ববর্তী দেশগুলো এখনো কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানে যথেষ্ট পরিমাণে আগ্রহী বলে আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ। আপনার যেই বিশ্লেষণটি সেটি নিঃসন্দেহে আমাদের দর্শকদেরকে এবং আমাদের পার্সপেক্টিভতে আরো ক্লিয়ার, আর পরিষ্কার করেছে। আপনাকে অনেক ধন্যবাদ।